দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান, আরও আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল এবং জাহিদুর রহমান দুইজনকে স্বাগত জানাচ্ছি আপনাদের। পরবর্তী পরিস্থিতি নিয়ে একটা পরিস্থিতির পরে আমরা প্রথম আজকে আমি অন্তত ব্যক্তিগতভাবে আপনাদের সামনে আসলাম। দুজনকেই স্বাগত। মাসুদ কামাল, আমি বলছিলাম শুরুতেই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, অনেক আশা। তাদের সামনে কর্মপরিধিও হিউজ, তাদের কাজের কোনো পরিধি আসলে এখন আর নির্ণয় করা যাচ্ছে না, যেভাবে যা আসছে সামনে একের পর এক। তারপরও যদি বলি যে বলা হচ্ছে রাষ্ট্র কাঠামো সংস্কার, তো কিভাবে আগাবে এই সংস্কারের কাজ? কি চ্যালেঞ্জ আছে এই নতুন সরকারের জন্য? দেখেন, একটা জিনিস কি, চ্যালেঞ্জ সবই। প্রশ্নটা হলো, আপনি যদি যে কোনো একজন মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনি আসলে কি চান, প্রত্যাশাটা কি, আমার ধারণা সে নিজেও বলতে পারবে না সে কি চায়। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমিও কিন্তু বলতে পারবো না আমি আসলে কি চাই। কেন বলতে পারবো না? কারণ আমি তো কখনো পাই নাই, আমি তো আমার জীবনে কখনো পাই নাই যে জিনিসটা আমার পাওয়ার কথা ছিল আমার স্বাধীনতার পরে। আমরা যখন দেশ স্বাধীন করলাম 71-এ, তারপরে কিন্তু আমার অনেক কিছু পাওয়ার কথা ছিল, আমরা কিছুই পাই নাই। কিন্তু তখন অনেকে বলা হয় যে আমাদের স্বাধীনতাটা না হাইজেক হয়ে গিয়েছিল, বলা হয় এইভাবে। কারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতার যুদ্ধে অবতীর্ণ হয়েছে তার কিছুই পায় নাই। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছরের মধ্যে সে দুর্ভিক্ষ হয়েছে, নানা অজুহাত দেওয়া হয়েছে পরে। কিন্তু কাজেই আমার যে কি পাওয়া উচিত সেটাই আসলে আমি জানি না। অবস্থাটা কিন্তু এমন যে ছেলে যে শিশুটা জীবনে কিছুই দেখে নাই, মনে করেন যে আনন্দ দেখে নাই, রেলগাড়ি দেখে নাই, ধরেন যে রেলগাড়ি জীবনে দেখে নাই, তাকে আপনি কেমন করে বলবেন যে তুমি আসলে রেলগাড়ি চাও? বলবে এটা কি, এটা জানি না। এখন আপনি আমাকে বলতেছেন যে তুমি গণতন্ত্র চাও। এখন গণতন্ত্রের যে ডেফিনেশনটা আমার সামনে প্রতিবার তুলে, যেমন ধরেন 2009 থেকে গণতন্ত্রের ডেফিনেশনটা শেখ হাসিনা নির্ধারণ করছে। কোথায় কোথায় বলতেন উনি, আমি ভোট এবং ভাতের অধিকারের জন্য লড়াই করেছি সারা জীবন। তো কোথায় ভোট, কোথায় ভাত, কিছুই তো বুঝি না। এখন যা পাইছি আমাদেরকে মেনে নিতে হয়েছে। আমি যা পাচ্ছি এইটাই ভোটের অধিকার, এটাই ভাতের অধিকার। ভোটের অধিকার কি ছিল কোনো? মানে উনি যেটা বলছেন আমাদের মেনে নিতে হয়েছে, মানে ডেফিনেশনটাই তো চেঞ্জ করে দিচ্ছে। দেখেন না, ওনার মন্ত্রীরা কিন্তু বলতো যে পৃথিবীর সব দেশে গণতন্ত্র একরকম হয় না, মানে তারা গণতন্ত্রের ডেফিনেশনটা নিজেরা বানাচ্ছে। এই তো ছিল। তো সেখানে আসলে আমি জানি না আমি কি চাই। মানে এটা হলো মানে একদম বেসিক কথা। আপনি বলছেন গণতন্ত্র চাই, কাকে গণতন্ত্র বলে? গণতন্ত্র কি? আমি ঠিক মতো ভোট দিতে পারলাম, এটাই গণতন্ত্র। শুধু এইটাই গণতন্ত্র না। আমার সামনে আপনি যেমন এইবার যে ইলেকশনটা হলো, যদি কেউ ভোট দিতে চাইতো যেতে পারতো, যে ভোট দিত, তো আপনার তো ভোটের অধিকার আছে। কিন্তু সমস্যাটা কি হইতো, আমাকে যে ব্যালট পেপারটা দেওয়া হইতো ওখানে আমি যেখানেই ভোট দেবো সেটি আওয়ামী লীগের ভোট। ব্যালট পেপারে যে ভোটগুলো দিতাম সেটি আওয়ামী লীগের। এটা এক ধরনের গণতন্ত্র সে আমাদের শিখাইছে। আবার 2018 গণতন্ত্র আরেক ধরনের শিখাইছে। সেটা কিরকম ছিল সেখানে আমরা দেখছি যে ওখানে গণতন্ত্রটা কি, ভোট দিতে পারবেন না আপনি যাই দেখবেন ভোট দেওয়া হয়ে গেছে, রাতে বেলা ভোট হয়ে গেছে, আগের রাত্রে ভোট হয়ে গেছে, ওটা আরেক গণতন্ত্র। এখন এই গণতন্ত্রের ডেফিনেশন কিন্তু প্রত্যেকবার চেঞ্জ। এখন আমি আসলে কি চাই, মানে মূল কথাটা হলো কি, ভোট দিব না কি দেবো সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো অনেক কিছু চেঞ্জ করার আছে, অনেক কিছু। যে মানুষ যা চায়, মানুষ যেটাকে মনে করেন, আমি একটা যে ঘটনা নিয়ে, একটা পরিস্থিতি নিয়ে, একটা অবস্থা নিয়ে আমি অস্বস্তি বোধ করছি, মানে আমি এটা চাই না আসলে। তো আমি যা চাই তা পাওয়ার যে অধিকার, সেটাকে আমি বলি যে এটা গণতন্ত্র। আমি যা চাই। এখন
ধরেন আগামীতে নির্বাচন হলো, এইবার যেটা বলি আমরা, যে মানুষের জন্য পর্যাপ্ত সংখ্যক প্রার্থীর বিকল্প ছিল না এবার ইলেকশনে, যে যারা বিকল্প হতে পারতো তাদেরকে আমরা পাই নাই। আগামী থেকে সে থাকবে কিনা, যেমন রাজনৈতিক দলের মধ্যে কি আমরা কোনো বিকল্প পাবো, বিকল্প নেতৃত্ব পাবো? অনেক পরের আলোচনা। এখন সবকিছু মিলেই তো আপনি কিন্তু বারবার পারবেন না, আপনি কিন্তু বারবার চান্স পাবেন না। এই শুনেন, চান্স কিন্তু এসে যায় কিভাবে, বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে আপনি একটা চান্সের সামনে থাকেন। এখন যে চান্সটা আপনি পেয়েছেন, সংস্কারের কথা বলতে পারছেন আপনি, এটা কিন্তু একটা স্বাভাবিক নির্বাচন, আওয়ামী লীগ বিএনপি দেওয়া হলো, তাদের কাছে কিন্তু আপনি সংস্কার চাইতে পারবেন না, ওরা তো নিজস্ব ম্যান্ডেট নিয়ে আসবে। তো আমার কথা হলো এই চান্স আপনাকে বারবার কেউ দিবে না। এইবার যে আপনি চান্সটা পেয়েছেন, এই চান্সটাকে আমি সেভাবে মেনটেন করতে পারবো কিনা, প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমার সামনে এরা আইনা দিতে পারবে কিনা, সেই চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। আমার মনে হয় একটু জাহিদুর রহমানের কাছে যাই। জাহিদ, আমরা একই কথা আমি বলছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তো হিউজ চ্যালেঞ্জ আমরা দেখছি। মোটা দাগে যদি বলি, তো আপনার কাছ থেকে শুনতে চাই আসলে কি কি জিনিস সংস্কারের অন্তর্ভুক্ত হওয়া উচিত বা হতে পারে, একান্তই দরকার, মানে ইমিডিয়েটলি। ধন্যবাদ। মানে এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানুষের প্রত্যাশার চাপ। মানে মাসুদ ভাই যেভাবে বলছেন, উইচ ইজ ভেরি রাইট, যে কি চাইতে হবে হয়তো খুব নিশ্চিত না, কিন্তু মানুষ তো এর কাছ থেকে মুক্তি চাইছিল। যখন কারো কাছ থেকে আপনি মুক্তি চান এবং আপনি তাকে জীবন দিয়ে, অঞ্জন ভাই আমি একটা জিনিস একটু যোগ করতে চাই, জীবন দেওয়ার ফরম্যাটটা খেয়াল করুন। একেবারে নিরস্ত্র মানুষ পুলিশ বিজিবির গুলির সামনে বুক পেতে দিয়েছে। বাংলাদেশের হিস্ট্রিতে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না বিরোধী দলীয় কেউ, এখানে যেহেতু দল ছিল না, বিরোধী দল যখন সরকারের বিরুদ্ধে মুভমেন্ট করেছে, তারা ককটেল মেরেছে পাল্টা, দেশি অস্ত্র, পাইপ গান, আমরা পত্রিকায় দেখতাম পাইপ গান উদ্ধার, এলজি উদ্ধার, ওইটা দিয়ে দুই একটা ছোটখাটো গুলি টুলি করার চেষ্টা করেছে, কারণ আপনি বাধা দেওয়ার চেষ্টা। এই ছাত্র জনতা জাস্ট ঢিল গুলতি দেখেছে, হাতে কিছু লাঠি, এই নিয়ে দাঁড়িয়ে গেল। তার মানে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা কি পরিমাণ প্রবল ছিল। এখন ঠিক সেই জিনিসটাই আসলে এখন এসে প্রবলেম তৈরি করবে নিশ্চিতভাবেই। আবার এটা নতুন যে সরকার আছে তার পেছনে একটা মোটিভেশন হিসেবে কাজ করবে, কারণ মানুষের আকাঙ্ক্ষা তাদেরকে মিট করার জন্য একটা কন্টিনিউয়াস প্রেশার তারা ফিল করবেন, আশা করা যায়, এবং সেটা সাকসেসফুল হবে বলে আমরা ধারণা করতে পারি। ইমিডিয়েটলি কি কি হবার কথা, মানে আমরা আগে আসলে কি কি পাইনি, কেন আমাদের সমস্যা হয়েছিল, সব মানুষের কিন্তু প্রয়োজন একই রকম না। জহির রায়হানের একটা ছোট গল্প আছে সময়ের প্রয়োজনে। ওখানে একটা মুক্তিযুদ্ধের ক্যাম্পে একজন কমান্ডার এসছেন, তো উনি জিজ্ঞেস করেন তোমরা মুক্তিযুদ্ধ কেন করছো, মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞেস করছে। তো সবাই দেশকে ভালো করতে চায়, স্বাধীন করতে চায়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরে নিজেদের মধ্যে আবার দেখলো যে আমরা কি ঠিক বললাম, পরে দেখলো না, এক একজনের কারণ এক একটা। ও মনে করে যে ওরা আমার দেশটার ক্ষতি করছে, এটার জন্য মারবো, পাড়ার মাস্তানগুলোকে সাইজ করতে চাই, তার জন্য সে যুদ্ধে চলে এসছে, তারা আমার মা বোনদেরকে টর্চার করতে দেখেছে, সেই জন্য চলে এসছে। এক একজনের কিন্তু কারণ এক একটা। এই রেজিমের অধীনে এক একজন এক একভাবে সাফার করেছে। সো প্রত্যেক মানুষের কালেকটিভ সাফারিং যুক্ত হয়েছে এবং এক এক মানুষের এক এক জায়গা আছে, এবং সেটা সমাধানের জায়গাটা কি আমরা প্রায় বলি গণতন্ত্র অনেক সমস্যার সমাধান করে দেয়। গণতন্ত্র কেন সমস্যার সমাধান করে? গণতন্ত্র যদি থাকে একটা রাষ্ট্রে, একটা সরকারের যদি গণতন্ত্রের খুব বেসিক যে জায়গাটা, একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেই সরকারটাকে জনগণের জন্য কাজ করতে হয়। ধরুন দেশে যদি গণতন্ত্র থাকতো, শেখ হাসিনা কোনোদিন হসপিটাল বাদ দিয়ে আগে মেট্রো রেলের জন্য মায়া কান্না করতে যেতেন না। আপনি লিখে রাখতে পারেন, ওনার ইচ্ছে না করলেও উনি আগে মৃতদের যারা আছেন তাদের বাড়িতে যান, তাদেরকে আনেন। কিন্তু ওনার কি এই মৃতদের কাছে যাওয়ার মতন ওই অবস্থা কি ছিল? একদম না। কিন্তু ওই যে বললাম, আপনি যদি অভিনয়ও করতে যান, তখনও আপনার মাথায় কি আসবে জানেন? সংখ্যাগরিষ্ঠ মানুষকে। তখন আপনি করতে পারতেন যেটা যেটা পরে বক্তব্য দিচ্ছেন, যে আমি তো পুলিশকে গুলি করতে বলি নাই, কথার কথা। আপনি যদি মানুষকে কেয়ার করতেন তখন এটা করতেন। পুলিশ বিরাট বাহিনী, তার মধ্যে কেউ কেউ আমার আদেশ মানেনি, না মেনে এটা করেছে, আমি পুলিশ বাহিনীকে দেখে নেব, এসব বলতেন। কিন্তু আপনি তা করেন নাই। আপনি করলেন কি ওখানে গিয়ে মায়া কান্না কাঁদলেন। শুধু মানে করেন নাই কেন বলি, উনি তো এই যে সাইদের হত্যা,
সাইদের যে পুলিশের গুলি করার ঘটনা, সেখানেও বলা হয়েছে যে এই আমরা বয়ান শুনেছি যে সে ছেলেটি হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে এবং মাঝখানে ঢিলের মধ্যে পড়ে মারা গেছে, এই ধরনের বয়ান শুনছি। ডক্টর জাহিদ, আমরা আলোচনায় ছিলাম, আপনি আলোচনা করছিলেন যে মানুষকে ভ্যালু দেওয়া নিয়ে। আপনার নির্বাচনে যাওয়ার দরকার নেই। ধরুন আপনি স্বৈরশাসক, আপনার নির্বাচনের দরকার নেই, ভোটের দরকার নেই, আপনি একটা ক্রাইসিসে ঢুকেছেন, তখনও যদি মনে করেন লিস্ট মানুষকে ভ্যালু দেবেন, যেখানে যখন উনি এই মায়া কান্না কাঁদছেন, যেটাকে ক্রোকোডাইল টিয়ার্স বলে বিবিসি ইংলিশ নিউজ করেছে, যেটি বাংলাদেশে অনেক সমালোচনা হচ্ছে, তখন আপনি আসলে, আমরা তখন তো ডিটেল তথ্য জানি না, তখন পর্যন্ত 150 ডেড বডির তথ্য আমাদের কাছে আছে, শত শত আহত, কয়েকশো চোখে অন্ধ। আমার মনে পড়ে একটা টক সাথে মাসুদ কামাল ভাই খুব স্ট্রংলি এই অন্ধ হয়ে যাচ্ছে স্প্লিন্টারে সেই তথ্য এনেছিলেন। এইগুলো নিয়ে আপনি ওটা করতে যাচ্ছেন, আপনার মাথায় তো কাজ করছে না। এরপর একটার পর একটা পদক্ষেপ যখনই আপনি নিয়েছেন, আপনি কিন্তু সরিও বলেন নাই। আপনি বলছেন যে এগুলো একটা পর্যায়ে ন্যারেটিভকে, পুলিশের গুলিতে কেউ মারা যায় না, এর মধ্যে জঙ্গি ঢুকে গুলি করেছে। রাইট। এই যে মানুষকে আপনি পাত্তা দেন না, তার মানে আসলে আপনি মানুষকে ভ্যালু দেন না। গণতন্ত্র কেন কাজ করে? আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি চান বা না চান, ইভেন আপনি না চাইলেও আপনার মানুষকে ভ্যালু দিতে হয়। আমি একটা এক্সাম্পল দিই, বহুবার আমি বহু জায়গায় এক্সাম্পলটা দিয়েছি। এবারও তো একটা দাবি নিয়ে মুভমেন্ট শুরু হয়েছিল, যেটা সরকার পতন ছিল না, যেটা শেষ পর্যন্ত ওখানে গিয়ে ঠেকলো, কোটা সংস্কার নিয়ে। মোদি গত টার্মে ক্ষমতায় আসার পর তারা একটা কৃষি আইন করেছিল 2019 সালে ক্ষমতায় আসার পর। এতে কর্পোরেট গুলোকে অনেক সুবিধা দেওয়া হয়েছিল, আরো অনেক ব্যাপার আছে, কৃষকরা এটা পছন্দ করেনি। আমাদের মনে আছে তারা দিল্লি ঘেরাও টেরাও করে দীর্ঘদিন বসেছিলেন, মানুষ শীতে মারা গেছে, বয়স্ক, এবং এদের একজনের উপরে গাড়ি তুলে দিয়েছিল ক্ষমতাসীন দলের। শেষ পর্যন্ত না মোদি এটা মেনে নিয়েছিলেন যে না ঠিক আছে, এবং যে ওয়েতে উনি এটা করেছেন, উনি এরপর এই ভিডিওটা যে কেউ খুঁজে দেখতে পারেন, মোদির মতো একজন স্বৈর শাসক, উনি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত কিন্তু তিনি একজন স্বৈর শাসক, মোটেও গণতান্ত্রিক মানুষ নন, কিন্তু উনিও শেষ পর্যন্ত হার মেনে উনি একদম ওই ভিডিওটা করার সময় হাত জোড় করে কথা বলছিলেন যে আমি আপনাদের কল্যাণের জন্য একটা কৃষি আইন করেছিলাম, বাট আমি ফেল করেছি আপনাদেরকে বোঝাতে, আমি এই আইনটা তুলে নিলাম, দুটো আইন, এই আইনগুলো তুলে নিলাম। কিন্তু আমাদের এই গত সরকার জি এরকম ভাবে কোনো একটা কি কোনো দিকে নমনীয়তা তা করলো না কেন? সেই ভুলটা কেন করলো না আমি মনে করি না। আমি আবার একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই, আমি বহুবার বলেছি, 2018 সালে যখন স্কুলের বাচ্চারা মাঠে নেমে আসলো নিরাপদ সড়ক, আমি তখন লেখালেখি করি, টিভিতেও আসছে, কিন্তু একটা লেখায় আমি লিখেছিলাম, তখন একটা দাবি ছিল যে তারা দুটো দাবি করছিল, একটা হলো সড়ক নিরাপত্তা আইনটা তৈরি হয়েছিল, পাশ হয় নাই, কারণ জনাব শাহজাহান খানের নেতৃত্বে পরিবহন শ্রমিকরা এটার বিরুদ্ধে বাধা দিচ্ছিল, আইনটার মধ্যে মৃত্যুদণ্ড সহ এগুলো ছিল, আইনটা কিন্তু হয়ে গেছে তখন। ওদের দাবি হচ্ছে দ্রুত এটাকে এফেক্টিভ করো। নাম্বার 2 হচ্ছে শাহজাহান খান, উনি সড়কের মন্ত্রীরা, উনি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী, কিন্তু যিনি যেহেতু শ্রমিকদেরকে নেতৃত্ব দিয়ে গোলযোগ করছেন তাকেও সরাতে হবে। আমি তখন একটা লেখায় লিখেছিলাম সরকারি দাবি মানবে না, একদম তারিখ দিয়ে মিলে যাবে, সরকার থেকে পিটিয়ে তুলে দেবে মাঠ থেকে। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। মজার ব্যাপার, এই ঘটনা যখন ঘটলো, আমাকে আওয়ামী লীগের অনেকে টকশোতে গেলে দেখা তো হয় তাদের সাথে, খুব ভাবটাব নিয়ে অ্যাটিটিউড হচ্ছে, দেখো করলাম, এই যে পিটিয়ে তুলে দিলেন, এই যে আপনি ভীতির মাধ্যমে ক্ষমতায় থেকে গেলেন, এটা আপনার ক্ষমতায় কিন্তু পোক্ত করে। একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি গণতান্ত্রিক সরকার হন, জনগণের সম্মতি হলো আপনার শক্তি, জনগণের সমর্থন হলো শক্তি। আর একটা স্বৈরাচার, বা বাংলাদেশে এটা স্বৈরাচার বলে কম, ইটস আ মাফিয়া গভর্নমেন্ট। একটা মাফিয়া গভর্নমেন্ট আসলে কেন ক্ষমতায় টিকে থাকে? ও আপনাকে ভয় দেখাতে পারে। ধরুন ও আপনাকে খুন করে ফেলতে পারে তুলে নিয়ে গিয়ে, 2700 খুন হয়েছে তার সময় এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ও আপনাকে গুম করতে পারে, আয়না ঘরের স্টোরি আমরা দেখেছি না? এর মধ্যে রিসেন্টলি জনাব গোলাম আজমের সন্তান, জনাব মীর কাসেম আলীর সন্তান, তারা বেরিয়ে এসছেন, কি বিভৎস সব, মানে 8 বছর ওনারা জানেনই না ওনারা কোথায় আছেন, কি রকম আছেন, কত তারিখ, কি বার, নাথিং ইজ দেয়ার। সো এই যে ভীতি, আপনাকে তুলে নিয়ে গিয়ে টর্চার করতে পারবো। চোখের সামনে এই যে কোটা সংস্কার আন্দোলনের যে নাহিদ, তাকে কিরকম জখম করেছে আমরা দেখলাম না? সো এই ভীতিটা সে জারি রাখতে চায়। সরকার যদি 15 জুলাই প্রথম যেদিন ছাত্রলীগ পেটালো, সেদিনের পর যদি মুভমেন্টটা আর না হইতো, তখন আমরা বলতাম দেখো সরকার কিন্তু ঠিকই সফল হয়ে গেছে। আমি প্রায় একটা কথা বলি, বল প্রয়োগ একটা স্বৈরাচারী সরকারের স্ট্রেংথ অ্যান্ড ইজ দ্য গ্রেটেস্ট উইকনেস অ্যাজ ওয়েল। এটা আপনাকে ক্ষমতায়ও রাখবে
এই 10 বছরে বল প্রয়োগ দিয়ে এক্সট্রা 14 থেকে ক্ষমতায় রাখলো, আবার এটাই আপনার একদিন পতন ঘটিয়ে দেবে। এবং উনি বল প্রয়োগ ছাড়া আসলে আর কিছু করার তার স্কোপ ছিল না, কারণ উনি যদি দাবি মানতে শুরু করতেন 2 দিন পর পরই মানুষ নামতে থাকতো রাস্তায়, এবং একটা পর্যায়ে উনি দেখতেন পেরে উঠছেন না, যে আমি ওনাকে তো চাপ দিলে সব হয়ে যায়। ওনার ক্ষমতায় থাকার মূল ভিত্তি কি? আমি তোমাকে খায়া ফেলাবো, কিন্তু তুমি যাই করো না কেন আমি তোমাকে শেষ করে ফেলবো। একটা বাচ্চা ডিজিটাল সিকিউরিটি একটা 58 জন শিশু জেলে গেছে, যাদের জেলে যাওয়ার কথা ছিল না, ওদের কিশোর সংশোধনালয়ে যদি যেতেও হয় তার বিরুদ্ধে মামলা হয়েছে, এই সরকারকে একটু সমালোচনা করেছে। 58 জন, মানে এক্সট্রিম এক্সাম্পল। বৃদ্ধ একজন মানুষকে ধরে নিয়ে গেছেন। আওয়ামী লীগ করে এক সাংবাদিক, আই ফরগট দ্য নেম অফ দ্য পারসন, ওই যে শেখ হাসিনার বেয়াই ছিলেন, তার সাথে সমস্যার কারণে পঙ্গু একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ করেন, তাকে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে জেলে হিন্দু, মানে ফরিদপুরে, আমি এই মুক্তি মনে করছি, উনি মুক্তিযোদ্ধা, উনি আওয়ামী লীগ করেন, হ্যাঁ উনি আওয়ামী লীগ করেন, কিন্তু যেহেতু সমস্যা হয়েছে, তো আপনি কত এক্সট্রিম এক্সাম্পল তৈরি করেন, আমি কিন্তু তোমার ঝামেলা করে ফেলবো। শহীদুল আলম সাহেবের মতো এরকম বিশ্ববিখ্যাত একজন মানুষকে নিয়ে গেলেন, শুধু আপনি ওনাকে কাস্টাডিতে টর্চার করেছেন, ওনার রক্তে ওনার পোশাক ভিজে গিয়েছিল, ওটা ধুয়ে পরিষ্কার করে আবার গায়ে দেওয়ানো হয়েছে। সো আপনি এগুলো করে করে আপনি আমাদের সামনে মেসেজ দেন, আমাকে মেনে চলবা, নাহলে কিন্তু এই হবে। সো এইটাই হলো তার ক্ষমতার ভিত্তি। সুতরাং সে যে অন্য কিছু করতে পারতো, নট নেসেসারিলি। সেজন্যই একটা গণতান্ত্রিক সরকার লাগবে যে আসলে মানুষের সম্মতি চাইবে। কখনো যদি জোর করতেও যায়, আবার সে একটা পর্যায়ে ফিরে আসে, কারণ ভাই আমাকে তো 5 বছর পর ইলেকশনে যেতে হবে, আমার কিন্তু মানুষকে ভয় পেতে হবে। মোদ্দা কথাটা হচ্ছে এই যে আপনি মানুষকে ভয় করবেন, আর উল্টো ক্ষেত্রে যেটা হয় মানুষ সরকারকে ভয় পায়। এই হলো ডিফারেন্সের জায়গাটা। জি, যেন মাসুদ কামাল, যেটি ডক্টর জাহিদ বলছিলেন, যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে ফেলছে। আমরা দেখতাম যে বিভিন্ন সময়ে আমাদের বিরোধী দলের নেতারা কিন্তু ওই অভিযোগটি করতেন সরকারের বিরুদ্ধে, যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। মানে আপনার একটা জিনিস যোগ করে দেই মাসুদ ভাইয়ের আগে, লিস্ট ঝামেলা কি হয়েছে জানেন? আপনার বিরুদ্ধে মামলা হয়েছে 100 মামলা। আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখেছি, রাস্তায় একটু চিনেছে, ভাই আমার একটু কষ্টের কথা শোনেন, 2-3 মাস জেল খাটলো। এরপর এই 100 মামলার জন্য উনি সপ্তাহে 3 দিন 4 দিন কোর্টে যান, বছরের পর বছর। উনি একটা চাকরি করতে পারেন না, উনি একটা ব্যবসা করতে পারেন না, উকিলের টাকা দিতে দিতে ফতুর হয়ে গেছে। আপনি নির্যাতনের লেভেল, ভীতির লেভেল আপনি চিন্তা করতে পারবেন না। জি, এটি কি মানে এটি কি আসলে পরিকল্পিতভাবে করা হয়েছিল, নাকি না দমনের অংশ হিসেবেই করা হয়েছিল? না, এটা তো ডক্টর জাহিদ এই জিনিসটা তখন ধরে ক্লিয়ার করলেন, যে এই সরকার মানে যে কোনো একটা সরকার টিকে থাকার পথ তো আসলে একাধিক হতে পারে। কেউ ভাবে 5 বছর পর আমার জনগণের কাছে যেতে হবে, কাজে জনগণ কি চায়, জনগণের পালস টাইম বোঝার চেষ্টা করি, আমি সেই অনুযায়ী কাজ করব। আবার কেউ মনে করে আমার জনগণের কাছে যাওয়ার কোনো দরকার নেই, জনগণকে আমার ভয় পাওয়ার দরকার নেই, বরং জনগণকে আমি ভয় দেখাবো, সেইভাবে আমি থাকবো। শেখ হাসিনা ওই দ্বিতীয় পদ্ধতিতে গেছেন। ওনার তো জনগণের কাছে যাওয়ার দরকার নাই, কারণ উনি তো নির্বাচন পদ্ধতিটাকে শেষ করে দিয়েছেন। ইলেকশন যে কি জিনিস, এই যে যারা এবার আন্দোলন করছে এরা জানে না, তারা কখনোই হয়তো ভোটই দেয় না, কোনো ভোটই নাই, এরা জানেও না ইলেকশন কি জিনিস, নির্বাচন কিভাবে আমি সিদ্ধান্ত নেব কে ইলেকশনে পাস করবে, কে আমার লিডার হবে, আমি সিদ্ধান্ত নেব, আমার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এটা তো সে জানে না। এই জিনিসটা কিন্তু ভুলাই দিচ্ছে এই ভদ্রমহিলা, উনি এসে এটাকে ভুলাই দিচ্ছে। ওনার সিস্টেম হলো যে আমি এমন একটা জিনিস ক্রিয়েট করব যে আমি ছাড়া আর কেউ নাই, আমাকে তুমি ভয় পাবা, ভয় না পেলে তোমাকে ভয় দেখাবো, এবং ভয় দেখানোর জন্য দেখেন যে গুমের যে বিষয়টা, এই গুমটা 10 জন লোককে হত্যা করার চেয়ে একজন মানুষকে গুম করা বেশি ভয়ঙ্কর। আজকে আমরা এনটিভিতে এই যে এরকম একটি পরিবারের উপরে একটা স্টোরি এসছে, সুমনের, বিএনপি নেতা সুমনের যে পরিবারটি, হ্যাঁ তাদের পরিবারটি আজকে জানতে পেরেছে, এতদিন তারা আশায় ছিল, আয়নাঘর থেকে তো অন্তত 3 জন ছাড়া পেয়েছে, তারাও আশায় ছিল। এরকম 8টি পরিবার আজকে তারা জানতে পেরেছে যে আসলে তাদের 2014তেই তাদের হত্যা করা হয়েছে। তো এই যে তখন যদি জানতে পারতো, তাহলে সেই শোক যতদিন থাকতো সেটা কিন্তু এখন শুরু হচ্ছে। আর মাঝখানে এই সময়টা কি দুঃসহ সময়। তো এইভাবেই কিন্তু মানুষের মধ্যে ভয়। আমাদের এই দেশে এই যে আয়নাঘরে যে বর্ণনা, আমরা কিছুদিন একটু আগে আপনিও বলেন, আপনারও তো আত্মীয় আয়নাঘরে যে কীভাবে আটকানো ছিল, যে কাহিনীগুলো আপনি বললেন আর কি, মানে এই ভূখণ্ড, এই মাটিতে ওখানে এই ধরনের আচরণ কেউ করবে এই দেশের মানুষের সঙ্গে, এটাতে আমি চিন্তাই করতে পারি না।
আপনাকে কোনো চিন্তা করছে? দেখেন এই আয়না ঘর নিয়ে প্রথম যখন নেত্র নিউজটা করলো, এই সরকার ডাহা অস্বীকার করলো না, এই ধরনের কোনো ঘরের অস্তিত্ব নাই। তাহলে এখন কোত্থেকে বেরোলো? এখন কোত্থেকে বেরোলো? এই ভদ্র মহিলার সম্বন্ধে প্রচার করা হয়, ওই নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, অমুক করে তমুক করে। এগুলো করে সে কি করছে? সে এগুলো শিখছে যে কিভাবে নির্জলা মিথ্যা কথা বলতে হয়, কিভাবে মানুষের দুঃখকে নিয়ে উপহাস করতে হয়। ওনার কাছ থেকে মানুষ কিন্তু এইগুলি শিখছে। এই ভদ্র মহিলার কি বলবো, আমার মনে হয় যে উনি এখানে আসতে চান না, ওনাকে তাড়াতাড়ি আনা দরকার, এনে ওনার তারপরে ওনাকে মানে ওনার যা প্রাপ্য তাকে তাকে বুঝিয়ে দেওয়া উচিত। উনি তো আসতে যাচ্ছেন না, আসুক না। উনি আসতে চাচ্ছেন, এটা তো মানে এটা কি ওনার পোলা বলতেছে, ওনার ছেলে ওনার পোলা বলতে, হ্যাঁ পোলা বলতেছে। এখন আপনি বলবেন যে না তার ছেলে তো অপ্রকৃতস্থ, এটা বলতে পারেন, আমার কাছে তাই মনে হয়েছে। তো অপ্রকৃতস্থ হলে সেই তো আমাদের আবার উপদেষ্টা ছিল, আমাদের বিরাট উপদেষ্টা সে, তার চেয়ে পাওয়ারফুল। তার সম্বন্ধে এক কথা বইলা লতিফ সিদ্দিকের মতো পাওয়ারফুল মিনিস্টারের চাকরি নাই, জেলে গেল সে এক কথা কইয়া। জয় সম্পর্কে একটা ছোট্ট মন্তব্য, জয় ভাইকে বুঝতে পারে না সে, এইটুকু বললো কেন আমার পিয়ারের পোলার ব্যাপারে, অতএব তুমি নাই। এই তো পাওয়ারফুল, এই তো পাওয়ার। মানে ভয়টা কোথায় চিন্তা করছেন? একটা মন্ত্রীর চাকরি চলে যায়, জেলে যায়, জেলে যায়, সে চাকরি যায়, জেলে যায়, দল থেকে ত্যাগ হয়, পরে সে এমপি হয়, আবার স্বতন্ত্র থেকে এমপি হতে হবে তাকে, দল থেকে কিন্তু নেয় নাই। মানে কি ভয়ঙ্কর। মানে ওনার তো মানে শোনেন, এই লোক, এই মহিলা ভাই এই দেশটাকে নিজের দেশই মনে করে নাই, এটা তার দেশ না, এবং তার দেশ মনে করে নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হলো তার ছেলে কি বললো প্রথম দিন, যে আপনাদের কি হবে আমি জানি না, আমার পরিবার এটা নিয়ে মাথা ঘামায় না, আমার ফ্যামিলি এটা। তার মানে রাজনীতিতে ফিরবেন না। আমরা হলাম এই দেশে মানুষ, যারা মানুষ না হলাম সব কীট পতঙ্গ। আর ওনারা এসা নিয়ে আসা, তারা আল্লাহ পাঠাইছে, দেবতা ঈশ্বর তাকে পাঠাইছে, সে আমাদেরকে উদ্ধার করে দিবে, আমাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিবে, আমাদের ওই ব্যবস্থা করে দিবে, ওনারা করে দিবেন, ওনারা করে দিবেন। ইজ ইট ডেমোক্রেসি? এটা একদম ডেমোক্রেসি নাকি রে ভাই? জাহিদ ভাই, আরেকটু আলোচনা, আমরা প্রথম দিকে যে আলোচনাটা শুরু করেছিলাম, আসলে এই রাষ্ট্র কাঠামো সংস্কার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জগুলো কি, আসলে কি তাদের সামনে আছে, আমরা তো একটু যদি একটু আমরা একটু আলোচনা করতে চাই। এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আছে। প্রথম কথা হলো তাদের প্রথম চ্যালেঞ্জ এবং প্রথম মানে মেইন চ্যালেঞ্জ আমি মনে করি হতে যাচ্ছে আনসার্টেনিটি। ধরুন তারা যদি সংস্কার করতে চান, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দেশের মানুষ যারা অন্তত বোঝে কিছুটা, সবাই তো সবকিছু খুব ডিটেইলড বোঝে না। যেমন ধরুন একজন প্রান্তিক মানুষ অনেক ক্ষেত্রেই বোঝেন না তার জীবনে এই কষ্টটা কেন তৈরি হয়েছে। আমাদের সংবিধানে যে কতগুলো জিনিস লিখে রেখেছে, আমাদের কিছু আইনই যে আছে এরকম, যেটা এই আইনে থাকতে পারে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলেছি, ওর মধ্যে যে কিছু কথা লেখা আছে যেটা একটা সভ্য দেশে থাকতে পারে না। ডিজিটাল সিকিউরিটি আইন, এখন এটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে, ওটার 21 ধারায় বঙ্গবন্ধু পরিবার এই সেই হিস্ট্রি, পৃথিবীর কোনো দেশে, আমি ভারতের ওই আইনটা পড়ে দেখেছি, ওখানে এইসব নাইটেই। তো এগুলো যে পারে না, বোঝে না। সো সংস্কারের যে প্রয়োজন, এটা যারা অন্তত মুভমেন্টে ছিল তারাও বলছেন। এবং আমি মনে করি একটা গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থান যারা করেছেন তার নেতৃত্ব যেটা আছে, তাদের চাওয়াকে স্টেটকে শুনতে হবে। এখন তারা কতটুকু সংস্কার করতে পারবেন, তাদের সদিচ্ছা থাকলে তাতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সময় তারা কতটা পাচ্ছেন। এই একটা আনসার্টেনিটি আছে। আমার মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমরা আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টা সবগুলো রাজনৈতিক দলের সাথে বসেছেন, এই ডায়ালগ করে আমার এক্সপেকটেশন হচ্ছে দ্রুত তারা একটা কনসেনসাসে আসবেন যে তারা কতটুকু সময় পেতে পারেন, তারপর তারা ডিসাইড করবেন আমাদের ইমিডিয়েটলি কতগুলো জিনিস কি কি লাগবে। যেমন ধরুন পুলিশকে নিয়ে আমরা যদি কথা বলি, এই বাহিনীটা রাষ্ট্রের বাহিনী আর ছিল না, এটা আওয়ামী লীগ বা আরো প্রিসাইজলি বলে শেখ হাসিনার বাহিনীতে পরিণত হয়েছিল। রাষ্ট্রের যাবতীয় লজিস্টিক্স ইউজ করে আপনি জাস্ট একটা ওই যে জার্মানিতে গেস্টাপোরা ছিল সেরকম একটা বাহিনীতে পরিণত করেছেন। এরশাদ পতনের পর কি পুলিশ পালিয়েছিল? না। কেন পালায়নি? এবং কোন থানা, এই যে ব্যাপক যে থানা আক্রমণ হলো, হয়েছিল ম্যাসিভ, জি হয়েছিল, হয়নি তো কেন হয়নি? আমি প্রায় বলি, আমি এরশাদের পতন দিবসে মাঝে মাঝে কথা বলি, আমি তো ব্যক্তিগতভাবে আমার চ্যানেলে কথা বলি, আমি এরশাদের পতন দিবস আমাদের 6 ডিসেম্বর, ইফ আই এম নট রং, আমি বলি এরশাদকে আজকে এই 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 সরকারের পতনের আগেও বলেছি, মানে মহান গণতন্ত্রী মনে হয় আমার কাছে এই তুলনায়। হ্যাঁ, আপনি বলুন এরশাদ সাহেব পালান নাই, 5 বছর জেল খেটে বের হয়েছেন, ওনারা কি
কোনো রকম কোনো নিরাপত্তা ঝুঁকি হয়েছে? ওনার মন্ত্রীরা এই দেশে ঘুরে বেরিয়েছেন, কোনো সমস্যা হয়েছে? মানুষের ওই রোষ ছিল, পুলিশকে পালিয়েছে। এই দেশে পুলিশ বলে কোনো সিস্টেম আর এক্সিস্ট করে না এখন। পুলিশ কাজে যোগ দিতে ভয় পাচ্ছে। পুলিশের ওপরে যে কোনো হামলার বিরুদ্ধে আমি কথা বলেছি ব্যক্তিগতভাবে, আবারও বলছি, কিন্তু তারা পালাচ্ছে কেন? তার তো একটা কারণ আছে, তার তো আপনার একটা কারণ আছে। এই বাহিনীটাকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, শুধু তা না, একে যেমন মানে ভয়ঙ্কর দস্যুর মতো ব্যবহার করেছেন আপনি যে দেশের জনগণের উপরে, তারা তাদেরকে সেই জায়গায় নিয়ে গেছে যে মাসুদ ভাই বলছেন অবিশ্বাস্য লাগে, এরা তো এই দেশের মাটির সন্তান, এই পুলিশও তো তাই। আপনি কি করেন? আপনি কিভাবে পারলেন এতগুলো মানুষের বুকে গুলি চালাতে? আপনি কিভাবে পারলেন আবু সাইদের মতো একটা ছেলে যে নিরস্ত্র দুহাতে করে দাঁড়িয়ে আছে, দুদিকে হাত দিয়ে, আশপাশে বিরাট ফ্রেম, কোনো মানুষের এক্সিস্টেন্স নাই, আপনি গুলি করে দিলেন? পারলেন তো, আপনি এই দেশের মানুষ তো। এবং তার চোখে একটা বিস্ময় ছিল, হ্যাঁ, যে কিভাবে তারও তো এই বিশ্বাস হয়নি কোনোদিন যে গুলি মানে গুলি করবে। একদম তাই, বাট ইউ ডিড ইট। আপনি অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করছেন, পুলিশ, বিজিবি, ইভেন একজন বিজিবির অফিসার যিনি আসলে মিলিটারি অফিসার, তার তো এই দৃশ্যটা তো সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে। উনি একটা অটোমেটিক রাইফেল দিয়ে গুলি করছেন, অটোমেটিক অ্যাসল্ট রাইফেল দিয়ে, যেটা যুদ্ধের অস্ত্র করেছেন। তো সো পুলিশকে মানে আমাদের যদি পুলিশকে একটা গুরুত্বপূর্ণ সংস্কার তারা করে যেতে পারেন, তারা ড্রেস, লোগো সবই চেঞ্জ করতে যাচ্ছেন। শুধু সেটা না, এটার অ্যাডমিনিস্ট্রেশন, এটার মডালিটিস এবং এটার একটা আইন, পুলিশের একটা কনক্রিট আইন করা। এবং আমার আরেকটা জিনিস একটু আপনার এখানে আজকে প্রাথমিকভাবে বলে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমি এটা নিয়ে লেখালেখিও করেছি, সেটা হলো পুলিশের বিরুদ্ধে অভিযোগের জন্য একটা আলাদা তদন্ত কমিশন তৈরি করা। এটা ব্রিটেনের মতো দেশে আছে, ব্রিটেনের পুলিশ তো আমাদের পুলিশটা স্টিল ওখানে স্বতন্ত্র তদন্ত কমিশন আছে, এটা নিয়ে ব্রিটেনে আলোচনা হয়েছে। সাউথ আফ্রিকার কনস্টিটিউশনে এটা আছে। এইটা যদি একটু আপনি আরেকটু বলতেন। জি, মানে ব্যাপারটা হচ্ছে, যেমন একটা উদাহরণ দিই, আমাদের একটা আইন আছে, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013 সাল। এটা নতুন হয়েছে, নতুন মানে ওনার গভর্নমেন্টের ওনার সময় হতে হয়েছে, কারণ আপনি নির্যাতন বিরোধী যে কনভেনশন আছে, কনভেনশন এগেইনস্ট টর্চার, ক্যাট বলে, ওটা সাইন করেছেন, ওটার পার্ট হিসাবে করতে হয়েছে। শুনলে অবাক হবেন, এই আইন হওয়ার পর পুলিশ প্রতি বছর এটাকে বাদ দেওয়ার জন্য বলছে। আচ্ছা, এখন সমস্যা হলো, ধরুন আপনি অভিযোগ করলেন, এই আইনের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, তো এই অভিযোগ তদন্ত করে তো পুলিশ। তো পুলিশ তার মতো করে তদন্ত করে টোরে বলে, কয়দিন পর যারা এসবের বাদী আছে তাদেরকে হুমকি টুমকি দেয়, এটার আর কিছু হয় না। একটা কেসের বিচার হয়েছে, এর নাম হচ্ছে রুবেল, মিরপুরের একটা কেস। সেটার ক্ষেত্রে তাদের অনুরোধের ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল, সেটার শাস্তি হয়েছে। ফলে আমরা চাইবো, পুলিশের বিরুদ্ধে আমাদের এন্তার অভিযোগ আছে, লিস্ট ঘুষ থেকে শুরু করে টপ যে কোনো কিছু। সুতরাং পুলিশের বিরুদ্ধে যদি কোনোদিন কোনো অভিযোগ আসে, সেই অভিযোগ তদন্ত এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একদম স্বতন্ত্র একটা সংস্থা বা কমিশন থাকবে। ওটা পুলিশ না, পুলিশের তদন্ত পুলিশ করবে, বাংলাদেশের পুলিশ, এবং সেটার বিচার আমরা পাবো, এটা হতেই পারে না। সো পুলিশটাকে যদি তারা একটা ভালো সংস্কার করে সেটা ভালো। আমাদের কনস্টিটিউশনের বেশ কিছু বিষয়, যেমন আমাদের নিম্ন আদালত এখনো সরকারের কবজায় আছে, এই সময় যদি তারা পারে, একটা উদাহরণ দেই, মাজদার হোসেন মামলা 1999 সালে বলে দিয়েছিল বিচার বিভাগ পৃথকীকরণের কথা। মজার ব্যাপার, এরপর আওয়ামী লীগ 2 বছর ক্ষমতায় ছিল, তারা করে নাই। বিএনপি 5 বছর ছিল, তারাও করে নাই। 1-11 সরকার আসার পর যতটুকু আজকে পৃথক হয়েছে সেটা 1-11 সরকার করেছে কিন্তু। সুতরাং এই ধরনের সরকারের কিছু কাজ করার সক্ষমতা থাকে, সো বাকিটুকুও যদি তারা করে যেতে পারে, এটাও একটা বিরাট কাজ হবে। আর কেউ কেউ বলছেন বাংলাদেশে একটা নতুন সংবিধান, আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমাদের একটা সেকেন্ড রিপাবলিক হওয়া উচিত। আমাদের এই সংবিধান সংশোধনের পর্যায়ে আছে বলে আমি মনে করি না। যদি সেটুকুও না হয়, সব দলকে নিয়ে একটা কনসেনসাসে আসা, তারা এটাকে মেডিয়েট করা যায়। সংবিধানের এই যে আর্টিকেল 70 নিয়ে আমরা কথা বলি, আমরা বিচার বিভাগ নিয়ে কথা বলি, আমাদের প্রধানমন্ত্রীর হাতে অকল্পনীয় রকম পাওয়ার আছে, সেগুলোর ব্যালেন্সিং, আমাদের স্থানীয় সরকারকে কীভাবে স্ট্রেংথেন করা যায়। বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ইদানিং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন। প্রাদেশিক সরকার ছাড়াও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে পারে, আমি ব্যক্তিগতভাবে সেটা সমর্থন করি। সো এগুলো নিয়ে যদি অন্তত পুরো করতে না পারলে একটা কনসেনসাস তৈরি করতে পারেন। আর সবচেয়ে জরুরি আমার কাছে মনে হয় একটা পলিটিক্যাল কন্ট্রাক্ট, একটা সোশ্যাল কন্ট্রাক্ট সব দলকে নিয়ে,
যে একসময় 3 জোটের রূপরেখা ছিল, সেরকম যদি তারা এটাকে মিডিয়েট করে যেতে পারেন, এটা ফর দ্য টাইম বিং আমি ভালো মনে করি। এবং আমার মনে করি সবাই যদি এতে অ্যাগ্রি করে তাহলে হয়তো সেই সময়টা তাদেরকে দেবে। আর পলিটিক্যাল ভবিষ্যতে যারা নির্বাচনে ক্ষমতায় আসবেন তাদের বোঝা উচিত তারা চাইলেও তাদের জন্য কিছু সংস্কারের কাজ করা কঠিন। আমি এইমাত্রই বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে উদাহরণ দিয়ে দেখালাম। সো তারা দেশের কল্যাণ যদি চান, আমার মনে হয় যে তাদেরকে যদি একমত হয়ে সময় দেন তারা কিছু কাজ করতে পারবে আশা করি। যেমন মাসুদ কামাল অনেক কথা এসছে, বিশেষ করে সংস্কার বিষয়ে, পুলিশ কমিশন করা, আমি যদি এগুলো নিশ্চয়ই আপনি বলবেন, এর সাথে যদি আমি একটু যোগ করি, সেটা হলো যে নির্বাচন কমিশন নিয়ে তো আমরা অনেক আলোচনা করতাম আগে, এইটা আর কি কিছু একটা করে যাওয়া দরকার। যদি আমি একটা কথা বলি আপনাকে, এই হলো কি জানেন, মানে যে আলোচনাগুলো হচ্ছে সবই ঠিক আছে, আপনি আইন কানুন অনেক কিছুই করতে পারেন, বাট বিষয়টা হলো কি যে আসলে মানুষের না মনটা চেঞ্জ করতে হবে, এগুলো মূল জিনিস। যদি মন চেঞ্জ না করেন, আইন আছে, আইনের মতো আইন থাকবে। হ্যাঁ, নির্বাচন কমিশন আইন যেটা আছে স্বাধীন, আপনি আমাকে বলেন ডক্টর জাহিদ যে কথাটা বললেন যে বিচার বিভাগ স্বাধীন, কিছুটা তো হয়েছে, একদম হয়নি, তার কিছুটা হয়েছে, কিন্তু সেইভাবে কি তারা অ্যাক্ট করতে পেরেছে? কখনো পারেনি। কেন? দেখেন, একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, সিনহা সাহেবের ঘটনা তো এটা পৃথিবীর ইতিহাসে বিরল, বাদ দিলাম ওই আলোচনা বাদ দিই। এরপরে কিছুদিন আগে এই ঢাকার মেয়র তাপস সাহেব দম্ভ করে বললেন একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। এইটার ব্যাপারে ব্যারিস্টার আমিউল ইসলাম এরা কয়েকজন যায় নিয়ে চিফ জাস্টিসের কাছে একটা রিট করলেন। উনি বললেন হ্যাঁ এটা আমি দেখবো। দেখার আগে উনি রিটায়ারমেন্টে চলে গেলেন। পরের জন তো পদত্যাগী করলেন। ওই দেখা কিন্তু আর হয় নাই। আচ্ছা, হয় নাই কেন বলেন তো? কেন? এটা ইন্টেনশনালি করা হয় নাই, বোঝানো হয়েছে যে এই আইন কানুন চিফ জাস্টিস সবগুলো আমার পায়ের নিচে, আসলে আমি নামাই দেই, আসলে আমি নামিয়ে দিতে পারি, আমি যেভাবে চাবো সেভাবেই তোমাকে চলতে হবে। বিচার বিভাগ স্বাধীনকে স্বাধীন দেখার ব্যাপার না তো। আমি যা বলবো, আমার ভাইয়ের পোলা যা বলবে, আমার বোন যা বলবে, আমার বোনের পোলা যা বলবে, সে বিদেশের নাগরিক হোক কোনো সমস্যা নাই, আমার পোলা যা বলবে এরই আইন, এর বাইরে কোনো আইন নাই। ওই তোমরা যেগুলো আসো, তোমরা হলে গিয়া হাততালি দেওয়ার মতো ক্লাউন, তোমাদের কাছে হাততালি দেওয়া, আমি যা কিছু বলবো সেটা। এবং আমি কি বলবো এটা ফুলায় ফাঁপে প্রচার করার জন্য আমার কিছু সভাসদ আছে, এই সাংবাদিকরা আছে, আমাদের কিছু সাংবাদিক ভাইরা আছে, সিনিয়র ভাইরা, এক একজন জাতীয় সাংবাদিক সব, এরা যায় ওখানে তেলের ড্রাম নিয়ে যাচ্ছে, হাত কসলাচ্ছে, আর হ্যাঁ আপা আপনি যা বলেছেন, শেষ পর্যন্ত ফিনিশিং কি দিয়ে আসলো যে আপনি যা বলবেন তার সঙ্গে আমরা আছি, আপনি যা বলবেন তার সঙ্গে আমরা আছি। কিন্তু এখন তো তারা নাই আর, কারা? এই যে উনিও নাই সঙ্গে তো আর থাকতে পারে না, চলে গেছে ভাইগা, এরাও চলে গেছে ভাইগা, আর কি করবে? তো এইগুলি আবার ফিরে আসবে, টেনশন নিন না, এগুলো ফিরে আসবে। ওদের মধ্যে একজনকে দেখলাম যে ওই শপথ অনুষ্ঠানে ছিল, ওদের মধ্যে একজন ওই শপথ অনুষ্ঠানে ছিল, তার মানে সে ওইখানেও আছে এখানেও আছে, মানে ম্যানেজিং ক্যাপাসিটিটা দেখেন হয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা জানি আমরা কি চাই, অথবা আমরা জানি না আমরা কি চাই, আমরা চাই একটা ভালো কিছু, ভালো সংজ্ঞা বলতে পারবো না, ভালোর উদাহরণ তো নাই, উদাহরণ দিতে পারবো না তো, কিন্তু এটা সফল কাদের মাধ্যমে আমরা করব সেটা নিয়ে কিন্তু আলোচনা আমার মনে হয় খুব শিগগিরই শুরু হয়ে যাবে। আমরা দেখেন একটা নর্মাল গভর্নমেন্ট যখন নতুন আসে না, তারা কিন্তু কিছু চাপের মধ্যে থাকে, যে চাপ থাকে সেই চাপ হলো তারা একটা ম্যান্ডেট নিয়ে আসে, আমি এই কাজটা করবো, ওইটুকু চাপ। এদের কিন্তু ম্যান্ডেট হলো অসীম ম্যান্ডেট, এরা তো আরো বড় চাপ নিয়ে আসছে। সেই চাপ হ্যান্ডেল করার মতো ক্ষমতা এই গভর্নমেন্টের কতটুকু আছে এটা নিয়ে আমার কিঞ্চিত সন্দেহ আছে। কারণ আমি আপনাকে বলি, দেখেন একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, এটা নাকি কোনো গবেষণা করা হয়েছে? উনি দুপুরে এসে নামলেন, সন্ধ্যার সময় যে উনি শপথ দিলেন, এটা মধ্যে গবেষণাটা কোথায়? চিন্তা ভাবনা হয়েছে, চিন্তার সুযোগ উনি পেয়েছেন, কিভাবে পেয়েছেন? এই লোকটাকে যোগ্য, আপনি চটকে বললেন উনি যোগ্য, ভাই উনি কেন যোগ্য? এটা কি কোনো আলোচনা হয়েছে? না, সেটা আলোচনা না হইলেও এই লোকগুলোকে তো আমরা প্রায় 90% লোকগুলোকে আমরা অতীত থেকেই চিনি, অনেক আগ থেকেই চিনি, তাদের স্ব জায়গায় এক ধরনের। আমি আপনাকে বলছিলেন যেগুলি চিনি না ওইগুলি ভালো। ভালো কেন? এই একটা প্রবাদ আছে যে সেই লোকটা তত ভালো
যার সম্বন্ধে আপনি যত কম জানেন, যেগুলি চিনেন না সেগুলি ভালো, আর যেগুলি চিনি এগুলো নিয়ে বলতে বলে একটা একটা করে বলতে পারবো ভাই। আপনি সার্টিফিকেট দিয়েছেন দেন, ওই সার্টিফিকেটের মধ্যে আমি নাই। একজনের ব্যাপারে মানববন্ধন হয়ে গেছে, মানববন্ধন হয়ে গেছে একজনের নামে, দুদক তার নামে মামলা করছে এবং সেখানে ক্ষতিপূরণ দিয়েও দিচ্ছে, এগুলো তো ডকুমেন্টেড। এগুলি বলেন না, আমি আপনাকে বলি শুনেন, জিনিসটা হলো কি এগুলি তাড়াহুড়া করে হয়েছে। হ্যাঁ না, কিন্তু এমন একটি প্রেক্ষাপট আমার কথা হলো হলির সমস্যা তা কিন্তু না, আমি বলি তাড়াহুড়া করে হলির সমস্যা তা কিন্তু না। আমার কথাটা হলো কি, আপনি তো একটা বড় কাজ করতে নামছেন, আপনি কিন্তু একটা পিকনিক পার্টি করতে নামেন না, একটা গভর্নমেন্ট চালাতে নামছেন ভাই। যে গভর্নমেন্টের উপর সারা জাতি, এ পর্যন্ত আমাদের এই জাতি কখনো একটা গভর্নমেন্টের উপর এত প্রত্যাশা নিয়ে কখনো আসে নাই। এই ফার্স্ট টাইম এই গভর্নমেন্টের উপর অনেক প্রত্যাশা। আপনি একই জায়গায় দেশ চালাবেন, আরেক জায়গায় রিফর্ম করবেন, একটা প্রত্যাশা পূরণের, তো প্রত্যাশার সর্বোচ্চ মাত্রা এদের উপর আছে। তো সেই জিনিস আমি একটা কথা বলি আপনাকে, যখন একটা বিদেশে একটা ক্রিকেট টিম যায় না, আমাদের নির্বাচক আছে, আমি জীবনে ক্রিকেট খেলিটাই ধরা যাক, আমিও কিন্তু বলি টিমটা ভাই ভালো হয় নাই, অমুককে নিলে ভালো হইতো, স্পিনার নিচ্ছেন স্পিনারটা মনে হয় বেশি সুবিধা হয় নাই, অথবা ফাস্ট বলার অমুককে নিলে ভালো হইতো না, আমার মনে হয় যে প্লেয়ার আছে আমাদের তাদের মধ্যে একটা সবচেয়ে খারাপ টিম হয়েছে বলে। কিন্তু তারপরে এই খারাপ টিম কিন্তু যাই না ভালো রেজাল্ট করতেও পারে, যদি করে তখন ভালো লাগে। তো আমিও চাই, আমি বলবো আমাদের টিমটা খারাপ হয়েছে, কিন্তু যদি এই টিম ভালো করে তাহলে আমি সবচেয়ে খুশি হব। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালো না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু সন্দেহটা থেকে যায়। জি নিশ্চয়ই, আমরা সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে। যাইবে একটু একদম শেষের দিকে আছি, একটু শুনি আপনার। আমি সরকারের আরেকটা এক্সট্রা চ্যালেঞ্জ দেখি, মাসুদ ভাই যেটা বলেছেন এগুলো সবই আছে, আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারটা টিকে থাকতে হবে। আমি লম্বা সময়ের কথা বলছি না, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা মিলিটারির মধ্যে কি হচ্ছে, জুডিশিয়াল কু হচ্ছে কিনা, হিন্দু সম্প্রদায়কে দিয়ে ভারত কোনো কিছু তারা ফেব্রিকেট করছে তথ্য। আমি খুব সিরিয়াসলি ভারতীয় মিডিয়া খেয়াল করার চেষ্টা করেছি, তারা এখানে জঙ্গিরা ক্ষমতা নিয়ে নিয়েছে, এখানে হিন্দুদের উপরে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে। একটা জিনিস বলে রাখি, মাঝখানে ইউএনএইচসিআর এর কাছে কিন্তু একটা অ্যাপ্লিকেশন গেছে আমাদের হিন্দু সনাতনীদের মাঝখান থেকে, সেই অ্যাপ্লিকেশনে বিতে যেটা আছে, দ্বিতীয় অধ্যায় যেটা আছে, তারা সরাসরি বলছে যে 5ই আগস্ট, 5 না তারা 6 আগস্ট বলছে, 6 আগস্ট থেকে আমাদের এখানে একটা মিলিটারি কু হয়েছে। জি এটা বলেন, জানবে মানে কমিউনাল অ্যাটাক হচ্ছে বলে বলছে, এবং আমাদের এখানেও বলছে আমাদের কিছু হিন্দুর উপরে আক্রমণ হয়েছে, যেটা আসলে আওয়ামী লীগ হিসাবে হয়েছে, আওয়ামী লীগ নেতার আমাদের সবাই, আমাদের কারোর উপর হামলা হওয়া উচিত না, আমাদের মানে মুসলিম কমিউনিটির আওয়ামী লীগ নেতার উপরে হয়েছে, তাদের উপরে হয়েছে। দু একটা জায়গায় কারো যদি সম্পদ বেশি থাকে, সেটা আবার একই মুসলমান সম্পদশালী মানুষ এনার্কি ছিল দেশে হয়েছে, শেষ করতে হবে। তো যেটা বলছি এই সরকার একটা টিকে থাকারও চ্যালেঞ্জ আছে। আর ভাইয়া যেটা বললেন, আমাদের নিশ্চয়ই মত থাকবে এবং আমাদের একটু ওয়াচডগ হিসাবে থাকতে তো হবেই, কোনো সন্দেহ নাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারটা অন্তত লিস্ট স্টেবিলিটির আগে অর্জন করবে, বিশেষ পুলিশ নাই। মানে আপনি কোনো সরকার কোনোদিন চিন্তা করেছেন যে ক্ষমতায় এসে দেখে পুলিশ নাই, পুলিশ বলে সরকার মানে পুলিশ, সোজা বাংলা কথা, পুলিশ বলে কিছু এক্সিস্ট করে না। সো ভেরি টাফ টাইম। আর একটা কথা যোগ করে রাখি, এই 7-8 দিন পুলিশ বলে কিছু ছিল না। আমরা অনেক অভিযোগ করি, আমরা কি আসলে অনেক বেশি অ্যানার্কি করেছি? চিন্তা করেন তো। না, আমি এই দেশের মানুষ সম্পর্কে আমারও কিছু মিসপারসেপশন ছিল, আমি খুব ভীত ছিলাম, কিন্তু আমি দেখলাম আমরা অনেক ভালো কিছুই করছি। ডক্টর জাহিদ, আজকে সময় নেই, আপনাদের দুইজনকে ধন্যবাদ, বিশেষ করে ডক্টর জাহিদ এবং জনাব মাসুদ কামাল কষ্ট স্বীকার করে অনুষ্ঠানে এসছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।